ঠিক আছে ভাই। ভোররাত্রে যখন আমরা তারাপীঠে পৌঁছাই তখন আমাদের একটাই উদ্দেশ্য ছিল যত সকাল সকাল হোক পুজো দিয়ে দেওয়া। কারণ কি তারাপীঠের আরতি সকালবেলার পুজোটাই খুব ভালো হয়। সেই কারণে আমরা তারাপীঠে ঢুকেই সবার আগে একটা হোটেল নিয়ে নিয়েছিলাম, যেটাতে আমরা পায়খানা বাথরুম এবং স্নানটা সেখানে আমাদের মাথা পিছু বেশি না, মাত্র 20 টাকা করে খরচ হয়েছিল। সেই আমাদের হোটেল ছেড়ে আমরা যখন রেডি হয়ে তারাপীঠের মন্দিরে পৌঁছাই তখন দেখে আমার মাথাটাই ঘুরে গেল যে আমরা ভেবেছিলাম সকালবেলা আমরাই প্রথম ছিলাম, কিন্তু আমরা অনেকের পরেই আমরা ঢুকেছি, যে কারণে আমাদের অনেক লোকের পরে আমাদের লাইন দিতে হয়েছে। তারাপীঠে আমরা যখন এসেছি আমাদের ট্রেন ভাড়া আমার স্ত্রীর মাথাপিছু খরচ হয়েছে মাত্র 1800 টাকা, আর টোটো ভাড়া মাথাপিছু 50 টাকা করে লেগেছে, যেটা আমাদের রামপুরহাট থেকে তারাপীঠে পৌঁছে দিয়েছে। বন্ধুরা, মন্দিরে ঢোকার আগে আজকে এবার নতুন জিনিস দেখলাম যে মোবাইল জমা রেখে নিয়েছিল, মোবাইলটা জমা রাখার সিস্টেম ছিল না তারাপীঠে। এই প্রথম মন্দিরে এরকম দেখলাম যে মানে মোবাইলটা নেওয়ার এই রীতিটা চালু হয়েছে, সিস্টেমটা চালু হয়েছে। তো মোবাইলটা এরকম যে নেবে আমরা আশা করিনি, পেছনে ভিতরের মায়ের দর্শনের কোনো ভিডিও বা কোনো ছবি তুলতে পারিনি। এটা একটা ভালো উদ্যোগ, কিন্তু অনেক মানুষ আছে যারা তারাপীঠে ঠিক মতো এখনও আসেনি, জানে না কী করে তারা আসবে, মন্দিরে কেমন তার পরিষেবা, যারা অনেকে দেখতে পারেনি, দূর থেকে থাকে, যারা দূরে থাকে, তো সেই সব মানুষদের ক্ষেত্রে খুবই অসুবিধা। এই মোবাইল একটা সিকিউরিটি ভয় থাকে, খুব সিস্টেম ভালো, ঠিক আছে, অসুবিধা নেই। সকাল 6টা বাজে এখন পাক্কা তারা মায়ের মন্দিরের প্রথম দর্শন বাইরে থেকে করাতে পারলাম বন্ধুরা, পুরো ভেতরে ঢোকাতে পারিনি। মোবাইল নিয়ে ঢোকা এখন পারমিশন নেই, মোবাইল বাইরে ছিল। আর তোমরা দেখতেই পাচ্ছ মন্দির চত্বরের আশেপাশের কীরকম ক্রাউডনেস বেলা বাড়ছে আর হচ্ছে। প্রচুর পরিমাণে লোকের ভক্তের সমাগম হয়েছে, প্রচুর পরিমাণে লোকে আসছে। সকাল 6টাতেই এই এত যা ভিড়, আমরাই অলরেডি প্রায় 1000-1200 লোকের লাইনের পরে আমরা পেরেছি। বিকেল বা ভোর 5টার সময় আমরা লাইন দিয়ে এখন 1 ঘন্টার মতো পুজো সম্পন্ন হয়ে গেছে অবশ্য, কিন্তু এখন যত বেলা বাড়ছে তত সেই পরিমাণে এখন ভিড় হচ্ছে, মানে ভিড় মানে মারাত্মক পরিমাণে ভিড়, তোমরা দেখলেই বুঝতে পারবে। 500 টাকার লাইন। মন্দির চত্বর, ক্যামেরাম্যান হয়েছে, সবার ফটো তুলে দিচ্ছে। এই যে আমাদের পুজো দেওয়া সম্পূর্ণ হয়েছে, সবাই একটু মন্দির পরিসরে ঘোরাঘুরি করছি। তারাপীঠে আসার আমার কোনো প্ল্যান ছিল না আগাগোড়া, হঠাৎই এসেছি, কিন্তু এসে দেখছি সত্যি খুব ভালো লাগছে। এত সুন্দর বন্ধুবান্ধব ফ্যামিলি নিয়ে এসে তারাপীঠে এতই আনন্দ করা যায় সত্যি এটা ভাবতে পারিনি। আর আমাদের স্বামী স্ত্রী দুজনের আপ ডাউন খরচ পড়েছে ট্রেনের টিকিট ভাড়া, যেটা হয়েছে টোটাল 1800 টাকা। আর যাওয়ার সময় 200 টাকা করে পড়েছে মাথা পিছু, আর আসার সময় 250 টাকা করে পড়েছে, যেহেতু আমাদের কোনো প্ল্যানিং ছিল না, আমরা তৎকালীনই কাটা হয়েছিল। দুদিনে আমাদের হিসেব করে দেখেছি যদি বাড়ির থেকে আমরা খরচ ধরি, আমরা যেহেতু উবেরে করে এসেছিলাম হাওড়া স্টেশনে, সেখান থেকে উবের ভাড়া আর ট্রেন ভাড়া আর খাওয়া খরচ বাবদ আর টোটো ভাড়া, সাইট সিন ঘোরার যদি সব কিছুও যদি বেশি বেশি করে ধরি, তবুও আমাদের এক একজনের মাথা পিছু, মানে আমার ওয়াইফের মাথা পিছু 4500 থেকে 5000 টাকা, মানে এগুলো আমার হোটেল ভাড়া মিলিয়ে। তার মধ্যে আমার তারাপীঠ ট্রিপটা ভালোভাবে হয়ে গেছে। এখানে হোটেলে আমরা যে খেয়েছি সবজি ভাত, আর পরে আমরা একটা মাছের তরকারি নিয়েছিলাম কাতলা মাছের, সেটা মিলিয়ে আমাদের দুজনের খরচ পড়েছিল 300 টাকা, যেটা আমাদের বাজেট ফ্রেন্ডলি বলেই মনে হয়েছিল। কিন্তু খাবারের কোয়ালিটিটা কোনো মতেই ভালো ছিল না। ভালো না থাকারও পিছনে কারণ আছে, যেহেতু তারাপীঠে সবসময় লোক সমাগম হয়, তো হোটেলে অত ভালো রান্না করার আশা করা। তার মধ্যে বলে দিই বন্ধুরা, হোটেল ভাড়া আমাদের মাথাপিছু পার ডে পড়েছিল 800 টাকা, যেটা ছিল এসি। যেহেতু এখন সিজন নেই তাই 800 টাকা এসি রুমেই আমাদের সন্তুষ্ট হয়েছিলাম। কিন্তু এটা যদি আমাদের কোনো পুজো বা অকেশনে হতো তাহলে আমাদের এই খরচটা তার ডবলও হয়ে যেত। হোটেলের থেকে রেস্ট নেওয়ার পরে বিকেলবেলা আমাদের উদ্দেশ্য হচ্ছে বামদেবের আশ্রমে আর তার আশেপাশে যেগুলো সাইট সিন আছে সেইগুলো ভ্রমণ করা। আর একটা আমরা টোটো ভাড়া করেছিলাম 400 টাকা করে, যেটা আমাদের মাথাপিছু পড়ে গেছিলো 70 থেকে 80 টাকা করে। সেই বামদেবের আশ্রমে যখন আমরা পৌঁছোই তখন অলরেডি সন্ধে হয়ে গেছিলো। আর সেখানে গিয়ে একটা আমরা বড় একটা স্ক্যামের মধ্যে পড়ি। কারণ কি, যেখানে আমাদের নিয়ে যাওয়া হয়েছিল সেটা আদতেও কোনো বাবা বামদেবের কোনো আশ্রম বলে কিছু না। এটা একটা শুটিং স্পট ছিল, যেটা আমাদের একটা সিরিয়াল হতো বা সাধক বাবা খাপা, সেই বামা খাপার সিরিয়ালের শুটিং স্পটে কিছু অসাধু ব্যবসায়ী আমাদেরকে বা আমাদের যত পুণ্যার্থী আছে তাদেরকে ভুলভাল বুঝিয়ে তাবিজ কবজ নানান রকম মাদুলি তন্ত্রমন্ত্রের গল্প আমরা সেইখানে যখন যাই তখন আমাদেরকেও সেরকম বোঝাচ্ছিল, আমরা নিইনি বলে আমাদেরকে খুব অশ্রাব্য ব্যবহারও করেছিল। যখন আমরা কিছু দূর এগিয়ে আসি তখনই দেখতে পাই যে সত্যিকারের সাধক বামা খাপার তার জন্মভিটে এবং তিনি তার মৃত্যুর পরে যখন ওনার মৃত্যু সমাধিস্থ করা হয় ওনার নারী,
সেই জায়গাটা আমরা পৌঁছাই। সেখানকার পুরোহিতদের মুখেই সব ঘটনাগুলো জানতে পারি যে কীভাবে প্রতারণার ফাঁদ এখানে কিছু কিছু অসাধু মানুষরা পাতিয়ে বসেছে, এবং তাদের যদি সন্তুষ্ট না করতে পারি, তাদের পুরুষ কি স্ত্রী কি তাদেরকে অশ্রাব্য গালিগালাজ করে অসম্মান করে তাদের সঙ্গে দুর্ব্যবহার করে থাকে। তাই বন্ধুরা, তোমরা এই সব স্ক্যামারদের থেকে যথেষ্ট চেষ্টা করো দূরে থাকার। বন্ধুরা, তোমরা অবশ্যই সাধক ব্যায়ামা কাপার তার জন্মভিটে এবং যেখানে তার নারী স্থাপিত আছে সেই জায়গাটায় তোমরা এসো, সেই মন্দিরটা এসে তার তোমাদের কপাল তার চরণে ঠেকিয়ে তাদেরকে নমস্কার করো। সেখানটা আসলেই বুঝতে পারবে যে সত্যিকারের ভক্তি কাকে বলে। যাই হোক, সেখান থেকে আমরা তাড়াতাড়ি বেরিয়ে চলে এসেছিলাম রাধাকৃষ্ণ মন্দিরে, যেটা তারাপীঠে ঢোকার আগেই পড়েছিল। তো সেখানকাও একটা আমাদের টোটোওয়ালা বলেছিল, দাদা এইখানটাও ঘুরে যাও। সেখানটা ঘুরে এসে দেখলাম এইখানেও জায়গাটা খুব সুন্দর লেগেছে, কিন্তু এখনও পর্যন্ত এখানে কোনো টাকা পয়সা কোনো লেনদেন বা কোনো কিছুই এখনও চালু হয়নি। কিন্তু যা পরিস্থিতি বুঝলাম যে খুব জায়গাটা খুব সুন্দর, যেখানে ছিল সবাই মন্দির তৈরি হচ্ছে। তো জায়গা ভবিষ্যতে মন্দিরটা কীরকম ভিড় হবে জানি না, কিন্তু এখানটাও এসে অনেকটা শান্তি অনুভব করেছিলাম ওই সব জায়গার থেকে। আর এখানটা কোনো টাকা পয়সার লেনদেনের কোনো ব্যাপার ছিল না, তাই মন ভরে ভক্তি ভরে আমাদের যে নারায়ণ, লক্ষ্মী আর ভগবান শিবের চরণ স্পর্শ করে মাথা ঠুকে প্রণাম করে তাদের আরতি দেখে আমরা এখান থেকে কিছুক্ষণ পরেই বেরিয়ে আমরা হোটেল থেকে বেরিয়ে আবার আমরা তারাপীঠে মায়ের দর্শনের জন্য যাই। কেন কি ওইখানটায় ভোগ দিচ্ছিলো আর আরতি হচ্ছিলো, তাই নিজেকে আর আটকে না রাখতে পেরে সেখানে লাইন দিয়ে আবার ছুটে যাই যে মায়ের একটু দর্শন যদি ভালোভাবে করা যায় কিনা। আর সত্যি কথা বলতে বন্ধুরা, এত ভালো লেগেছে সন্ধেবেলায়, ওই সময়টা হালকা হালকা ঠান্ডা ওয়েদার ছিল আর এত লোক সমাগম হয়েছিল আর এত ভালো লাগছিলো, মানে সে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। মনে হচ্ছিলো যে আমি এখানে আরও কটা দিন থেকে যাই, কিন্তু আমার এমনই কপাল যে কাজের চাপে আমি 2 দিনের বেশি থাকতে পারলাম না। আমরা হোটেলের দিকে রওনা দিই যখন, তো সেদিনকেই আকাশটা মেঘলা ছিল। তো তারপরের দিনকে এমন বৃষ্টি হলো যে কোথাও আর ঘুরতে পারলাম না। অগত্যা কোনো কিছু না ভেবে আমরা 3 বন্ধু সিদ্ধান্ত নিলাম যে আজকে বাইরে আর খাওয়া দাওয়া করবো না, নিজেরা রান্নাবান্না করে খাবো। আর সেই রান্নাবান্নার ভিডিওগুলো তোমাদেরকে আর দেখাতে পারলাম না, কেন ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাচ্ছে। সেই কারণেই তোমাদেরকে বলছি যে আমরা হোটেলে গিয়ে আমরা নিজেরাই রান্না করেছি, গ্যাস ওভেন সব ভাড়া করেছি, হাঁড়ি কড়াই সব রকম আমরা ভাড়া করে আমার ওয়াইফ, আমার বন্ধুর ওয়াইফ, আমার 2 বন্ধু সবাই মিলে আমরা রান্না করেছি একজোট হয়ে। আর এত সুন্দর আমরা আনন্দ করেছি, অনেক বছর এরকম আনন্দ সত্যিই করি না। সবাই সবার কাজের মধ্যে ব্যস্ত থাকে, তা সেইটুকুনি সকাল 7:30টার সময় রামপুরহাট থেকে আমরা তেভাগা এক্সপ্রেসে আমরা কলকাতা স্টেশন গন্তব্য। আর কলকাতা স্টেশন থেকে ক্যাব ভাড়া করে যে যার মতন যে যার বাড়ির দিকে রওনা দেবো। আর আবার সে আগের দিন অন্যান্য দিনের মতন একঘেয়েমি জীবন, কাজের চাপ, প্রেশার, নানান লোহালক্করের ঝিঞ্জির মধ্যে নিজেদেরকে আটকে রাখতে হবে। তো যারাই বন্ধুরা নতুন আছো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো, ভিডিওগুলি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো। আর এরকম নিত্য নতুন অনেক রকম ভিডিও আসবে, সেই ভিডিওগুলো অবশ্যই তোমরা দেখবে, অবশ্যই তোমরা এন্টারটেন হবে, এটুকুনি আশা রাখি। তো দেখা হবে একটা অন্য কোনো ভিডিওতে। আজকের মতন টাটা, সবাই ভালো থেকো।